ওই প্রথম 19টা বছর ঠিক পশ্চিমবঙ্গের মাটি জল হাওয়া তাতে আমাদের বড় হওয়া, কিন্তু তারপরে বেশিরভাগ জীবনটাই তো আমার দিল্লিতে কেটেছে। ফলে আমার বড় হওয়ার মধ্যে উত্তর ভারতে আমরা প্রেম, পলিটিক্স, কবিতা এই সবটাকে কিভাবে দেখি তারও একটা প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ ছায়া রয়েছে। আসলে প্রেমের মতো, ভালোবাসার মতো পলিটিক্যাল কোনো টুল এই ভূভারতে যতই আমরা ইতিহাস দেখি না কেন, প্রেমের মতো এত বড় পলিটিক্যাল টুল কখনো হয়নি। আমরা যদি একদম শুরুর দিকে ফিরে যাই, এই আমাদের উল্টো দিকে যাদের কথা আমরা শুনতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা জয় শ্রীরাম শুনলাম, হিন্দু রাষ্ট্র যারা তৈরি করতে চান ইত্যাদি। আমরা যদি হিন্দু রাষ্ট্র, মনুবাদ একদম গোড়ার কথায় চলে যাই, বা এই পুরো ব্যবস্থাটা যে ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে সেই সামন্তবাদ বা জাতিবাদ, কাস্ট সিস্টেমের একদম গোড়ার দিকে পৌঁছে যাই, তাহলে আমরা দেখবো প্রথম যে কাজ এই কাস্ট সিস্টেম বা যারা এই ধর্মের হর্তাকর্তা হন, যে প্রথম কাজটা তারা ডিসাইড করতে চান আমার আপনার হয়ে, তাহলে আপনি কাকে ভালোবাসবেন, কোন প্রেমটা বৈধ, কোন প্রেমটা বৈধ নয়, কোন ভালোবাসাটা জায়েজ, কোন ভালোবাসাটা জায়েজ নয়। মনুস্মৃতি বলছেন তো যে অসবর্ণ বিবাহ করা যাবে না। আপনি যদি নিচু বর্ণের মহিলা হন, আপনার উঁচু বর্ণে তবুও বিয়ে হতে পারে, কিন্তু আপনি যদি একজন উঁচু বর্ণের মহিলা হন, নিচু বর্ণে আপনার যদি বিয়ে হয়, তাহলে যাকে আপনি বিয়ে করছেন তাকে খুন করাটা জায়েজ। কারণ এই মনুবাদী যারা রয়েছেন, মনুশাস্ত্র মনে করে মেয়েদের শরীর সেটা একটা সিন্ধুকে রাখা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ধন সম্পদের মতো। উচ্চ বর্ণের মানুষ, সকল উঁচু জাতে যারা জন্মেছেন, তারা ওই মেয়ের শরীরের মধ্যে দিয়ে, নারীর শরীরের মধ্যে দিয়ে তার উঁচু হওয়ার, তার বড় হওয়ার, তার প্রিভিলেজ হওয়ার সমস্ত কিছু প্রিভিলেজ আসলে আগলে রাখতে চান। তাই আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা সোচ্চারে ভালোবাসার কথা বলছি, দেবাঞ্জন প্রেম থেকে অপ্রেমে, অপ্রেম থেকে প্রেমে যাওয়ার কথা বললো, কলকান্দা তার আগে প্রেমের নানা ধরনের ছটফটানি, নানা ধরনের এক্সপ্রেশনের কথা বললেন। আমরা যারা প্রেমে বিশ্বাস করি, আমি মনে করি আমরা আসলে প্রত্যেকেই মনুস্মৃতি, জাতিবাদ, সামন্তবাদ যেভাবে আমাদের পায়ের তলায় রাখতে চান তার বিরুদ্ধে কথা বলি। রিয়া বলার সময় বলছিল যারা অ্যান্টি রোমিও স্কোয়াডে হাতে লাঠি নিয়ে বেরোন, তাদের যদি একটা চিরকুট পৌঁছে দেওয়া যেত, যে চিরকুটে বলা হতো আসলে ভালোবাসার চাইতে বড় কোনো ধর্ম হয় না, তাহলে তো তারা ওই মিছিল থেকে আমাদের মিছিলে আসতেন। কিন্তু সমস্যাটা হচ্ছে জন্মানোর পরেই তাদের হাতে, তাদের মাথায় এমন অনেকগুলো চিরকুট পৌঁছে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে গর্ব সে কহো হাম হিন্দু হ্যায়, যেখানে বলা হয়েছে গর্ব সে কহো হাম রাজপুত হ্যায়, হাম পণ্ডিত হ্যায়। উচ্চ বর্ণের যা যা ধরন, যা যা নাম ও নিশান, সেটা নিয়ে প্রতিদিন গর্বান্বিত হতে শেখানো হয়েছে তাদের। প্রতিদিন আমাদের কথাবার্তার মধ্যে আমরা অনেকেই কথাটা ব্যবহার করতাম, এখন আমরা রাজনৈতিক সচেতন হয়েছি বলে ব্যবহার করি না। আমরা বলি চুরি চামারির মধ্যে আমরা নেই। চুরির সাথে আসলে চামারের তো কোনো সম্পর্ক নেই। যে মানুষ চামার, তিনি একজন একটা জীবিকার মধ্যে রয়েছেন, একটা প্রফেশনের মধ্যে রয়েছে। তিনি সকল আমার সমাজের যে নিচু বর্ণের মানুষ, সেই অংশের মানুষ। তাহলে খারাপ মানুষ বোঝাতে, অনৈতিক অসৎ মানুষ বোঝাতে, এই যে আমরা তো সহজেই নিচু বর্ণের মানুষকে দাগিয়ে দিই প্রতিদিন আমাদের কথার মধ্যে, আমরাও তো আসলে এই মনুবাদ, এই জাতি ব্যবস্থাটা প্র্যাকটিস করি। হিন্দিতে একটা কথা হয় কি ये दारू पी के भंड हो गया, আমরাও খুব ব্যবহার করতাম। আমার এক কমরেড হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ছিল কুলদীপ, ও আমাকে একদিন কারেক্ট করার যে ভন্ড আসলেই কোনো শব্দবন্ধ নয়। উত্তর ভারতের হরিয়ানা, পাঞ্জাবের একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা মূলত ঘর পরিষ্কার করার স্যানিটেশন ওয়ার্কার হিসেবে কাজ করেন, তাদের জাতির নাম ভন্ড। তাহলে কেউ যখন মদ খেয়ে মাতলামো করে, আমি তাকে মাতাল না বলে একটি নির্দিষ্ট জাতিসূচক কথা বলছি। কারণ আমি মনে করি আসলে নিচু বর্ণের হলে, নিচু বর্ণের মানুষ হলে তার পরিচিতি কোথাও না কোথাও অপমানের জায়গায় চলে যায়। তাহলে আমরা যারা প্রেমে বিশ্বাস করি, আমরা যারা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা যারা মনে করি ভালোবেসে বিয়ে করার আগে আমার কোন জাত, কোন ধর্ম, আমার বাবার চাকরি কি, আমি কত টাকা মাইনে পাই, সেগুলো কোথাও কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। আমরা আসলে প্রত্যেকে প্রতিদিন ওই মনুবাদ, সামন্তবাদ, জাতিবাদের বিরুদ্ধে অ্যাটলিস্ট ভাবনা, চিন্তা, চেতনা তৈরি করার চেষ্টা করি। এখন 2-3টে কথা আমার বলার আছে, যে কথাগুলো আমি শুনতে শুনতে ভাবছিলাম বলবো। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা প্রেম নিয়ে কথা বলছি, এবং আমাদের শুরুর দিকে প্রেমে তো আমরা দুটো মানুষের মধ্যেকার প্রেম নিয়ে কথা বলেছি। এখন পশ্চিমবঙ্গে একটা মানুষ জন্মেছিলেন যেই দুটো মানুষের মধ্যেকার প্রেমকে জাগতিক প্রেম থেকে
একটা স্পিরিচুয়াল ভালোবাসার জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন। সেই ভদ্রলোকের নাম শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব সে প্রথম মানুষ যে মানুষ বলছেন যে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে ভক্তের যে প্রেম, সেই প্রেমের জন্য কোনো পুরোহিতের দরকার নেই, সেই প্রেমের জন্য কোনো পৈতের দরকার নেই, মন্দিরে ঢোকার জন্য আমার অমুক জাতে ওঠার দরকার নেই। আসলে ভগবানের সঙ্গে আমার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা প্রেমের। বহু মানুষ লিখেছেন চৈতন্যকে, অনেকে এ ব্যাখ্যাও দিয়েছেন যে চৈতন্য তার ভগবানের প্রতি যে প্রেম দেখাচ্ছেন তাতে আর শুধু তিনি ভক্ত নন, কখনো কখনো তিনি তার ভগবানের প্রেমিকা পর্যন্ত হয়ে উঠছেন। আমি কিছুদিন আগে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি এখনো না শুনে থাকেন অবশ্যই শুনবেন, ফেসবুকে একটা ভিডিও রয়েছে প্রফেসর আব্দুল কাফি, সেখানে গীতার ভক্তিভাব নিয়ে একটা অদ্ভুত সুন্দর লেকচার দিয়েছেন। মানে আমি, আমার মনে আছে সকাল 6টার সময় তখন আমাদের ওই বাংলা বাঁচাও যাত্রা চলছে, আমি রেডি হতে হতে ওটা শুনছিলাম এবং আমার মনে হচ্ছিল ওই যারা কিছুদিন আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ না কি সব করলেন, তাদের মধ্যে একজনও যারা মঞ্চে বসেছিলেন তারা যদি কাফিদার কথার 10% বুঝতে পারতেন তাহলে তাদের মঞ্চে আর বসতেন না। কি অদ্ভুত সরল ভাবে বোঝাচ্ছিলেন, ভক্তি ভাবের কথা বলছিলেন, প্রেমের কথা বলছিলেন, যে কিভাবে দুটো মানুষের ব্যক্তির প্রেম কিভাবে সেটা সার্বজনীন হয়ে উঠল, কিভাবে ভগবানের সাথে ভক্তের প্রেম আসলে একটা সমাজ সংস্কারক, একটা সমাজ সংস্কারের আন্দোলন হয়ে উঠল। উনি বলছিলেন কিভাবে একটা সময় পর যারা ভক্তি রসের বা ভক্তি ভাব নিয়ে যারা লিখছেন বিভিন্ন বৈষ্ণব পদাবলিতে, একটা সময় যতগুলো রস, ওই নবরসের মধ্যে ভক্তি রসকে আর আলাদা করে ধরা হচ্ছে না। বলছে ভক্তি রসের ব্যাপ্তিটা এত বিপুল হয়ে গেছে যে রাগে, প্রেমে, দুঃখে, যন্ত্রণায় সমস্ত রসেই আসলে ভক্তি রস কোথায় যেন লীন হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রতিদিন আমাদের কেউ না কেউ ধর্ম কেমন করে করিতে হইবে, ভালো সনাতনী কি করে হইতে হইবে, ভালো হিন্দু কেমন করে হইতে হইবে শেখানোর চেষ্টা করছে, তারা যেটা আমাদের কাছ থেকে কিনে নিচ্ছে তা হলো আমাদের ধর্মের যা ভোকাবুলারি ছিল, আমাদের ধর্মের যা গ্রামার ছিল, সেই গ্রামারে কখনো হিংসা ছিল না, প্রেম ছিল। প্রেমের পরিবর্তে অপ্রেমকে ওরা নিয়ে আসছে। আমার মনে আছে জাভেদ আখতার একবার বলেছিলেন যে सूफी का खुदा और मुल्ले के खुदा में क्या अंतर है। सूफी का जो खुदा है वो उससे इश्क करता है, उसके साथ उसका खुदा का जो रिश्ता है वो प्यार का रिश्ता है, इश्क का रिश्ता है। আর যারা মোল্লা অর্থাৎ যারা মৌলবাদী, মৌলবাদের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, তার যে আল্লাহর সম্পর্ক, সেই সম্পর্কটা ভয়ের। যেখানে সুফি বলেন যে আমি আমার আল্লাহকে ভালোবাসি, তাই তার ইবাদতে আমি বিলীন হয়ে যাই, আমি নাচ করি, আমি একটা ট্রান্সে চলে যাই, আমি জীবন সমস্ত কিছু আমার যা জাগতিক তা থেকে আমি সমস্ত কিছু ভুলে যেতে পারি। আর সেখানে মৌলবাদের যে আল্লাহ, সে বলে তুমি যদি আমার এই কথা না শোনো তবে তুমি বেহস্তে যেতে পারবে না, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে ওই নরকে যেতে হবে। এই যে ধর্মের মধ্যে থেকে প্রেমকে সরিয়ে নিয়ে ধর্মকে একদম একটা রাজনৈতিক টুল বানানোর যে চেষ্টা হচ্ছে, তার প্রাথমিক বদলটা হলো এইটা, যেখানে আমরা প্রেমের পরিবর্তে হিংসার মধ্যে দিয়ে প্রতিদিন নতুন নতুন করে একটা একটা অপর শত্রু তৈরি করার মধ্যে দিয়ে আমরা ধর্মকে গড়তে চাইছি। এই আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা প্রেমের কথা বলবো, তখন সেই প্রেমে ধর্ম কি করে, ধর্ম প্রেম একসাথে সমাজ বদলালো তার সম্পর্কেও বলতে হবে। আমার মনে পড়ে যাচ্ছে একজন সুফি ছিলেন, তার নাম বুল্লে শাহ। সেই বুল্লে শাহ লিখেছিলেন যে যদি স্নান করাতে বা জলে ডুব দিলেই যদি ভগবান পাওয়া যেত, তাহলে জলের মধ্যে যে ব্যাঙ মাছ থাকে তারা ভগবানকে পেয়ে যেত। যদি বনে বনে ঘুরলেই ভগবানকে পাওয়া যেত, তাহলে বনের মধ্যে যে গাই বাছুর যারা চড়ে চড়ে বেড়ায় তারা ভগবানকে পেয়ে যেত। যদি মন্দির মসজিদে ভগবান থাকে, তাহলে মন্দির মসজিদে যে চামচিকে বা ছোট ছোট পাখিরা থাকে তারা ভগবানকে পেয়ে যেত। আসলে ভগবান এখানে কোথাও থাকে না, ভগবান থাকে দিল কি আচ্ছাই মে আর দিল কি সচ্চাই মে। যার মনের মধ্যে যতটা আচ্ছাই, যতটা ভালো, যতটা সত্যি, তার মধ্যে ভগবান থাকে। সেই একই কথা আমরা আবার যদি এখানে লালনের কাছে আসি, সে লালনও একই কথা বলছে। তাহলে এই যে যারা আমার দেশকে একদম নতুন ভাবে দেখতে চাইবেন, যদি আমরা বুল্লে শাহর কথা বলি বা লালনের কথা বলি, এরা তো কেউ রবি ঠাকুর ছিলেন না। রবি ঠাকুর আমাদের চেতনার, বাঙালির সৃষ্টির, বাঙালির মানবতাবাদী হয়ে ওঠার একটা বিশাল বড় নাম। কিন্তু এটাও সঠিক যে প্রিভিলেজ থেকে রবি ঠাকুর এতগুলো অদ্ভুত সুন্দর সুন্দর লেখা লিখতে পেরেছেন, বুল্লে শাহ, কাজী নজরুল ইসলাম অথবা লালন ফকিরদের সেই প্রিভিলেজটুকুই ছিল না। গ্রামসির কথায় বলতে গেলে আমরা যাকে বলবো অর্গানিক ইন্টেলেকচুয়াল, প্রতিদিন পরিশ্রম করেছেন, প্রতিদিন টিকে থাকার জন্য সংগ্রাম করেছেন, আর টিকে থাকতে থাকতে
এই জীবনের মধ্যে যে রূপ রস গন্ধ আছে, এই জীবনের মধ্যে যে নরম রয়েছে, সেই নরমটাকে নিজেদের লেখায় লিখে গেছে, মানুষের জন্য, মানুষের কাছে হয়ে লিখেছে। যখন রবি ঠাকুর ওপর থেকে দেখছেন, যখন রবি ঠাকুর ওপর থেকে এই সমাজের ভুল দেখছেন, ঠিক দেখছেন, ভালো দেখছেন, মন্দ দেখছেন, রোমান্টিক নানা ধরনের রোমান্টিসিজম নিয়ে আসছেন, সেই একই জায়গায় দাঁড়িয়ে লালন, নজরুল এবং বুল্লে শাহ এরা একদম ঠিক তার উল্টো জায়গা থেকে, মার্জিন থেকে, প্রান্ত থেকে, প্রান্তিক মানুষের হয়ে তারাও কিভাবে প্রেমকে বোঝেন, তারাও কিভাবে ভালোবাসাকে বোঝেন, তা নিয়ে কথা বলছি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, কিন্তু তিনটে কথা বলে শেষ করব। এক তো আমরা যারা চারজন এখানে বসে আছি, ইনক্লুডিং আই থিঙ্ক রিয়া, আমরা সবাই শাহরুখ খানের ফ্যান। রিয়া না, সরি, রিয়া কার ফ্যান? আচ্ছা, আমির খানটা চলবে, আমির খানটা আমরা ইনকর্পোরেট করে নেব। তো অ্যাটলিস্ট আমরা যারা রয়েছি আমরা সবাই শাহরুখ খানের ফ্যান, এবং আজকে যদি আমরা শাহরুখ খান সম্পর্কে না বলি তাহলে প্রেম নিয়ে কথাটা অসম্পূর্ণ থেকে যায়। আমাদের মনে আছে একটা সিনেমা হয়েছিল বীর জারা, আমরা সবাই দেখেছিলাম, আমাদের খুব পছন্দের সিনেমা। আমি যখন বীর জারা দেখছি, আর তার বেশ কিছু বছর পর আমরা যখন কল্পনা দত্ত সম্পর্কে পড়ছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই কল্পনা দত্তের একজন ভালোবাসার মানুষ ছিলেন, তার ডাক নাম ফুটুদা। তিনি শহীদ হয়েছেন। তার বহু বছর পর যখন তাকে পিসি যোশী বিয়ের অফার দিচ্ছেন, একসঙ্গে থাকার অফার দিচ্ছেন, তখন কল্পনা দত্ত উত্তর দিয়েছিলেন, তারা কমিটেড টু ফুটুদা, আমি এই বিয়েটা করতে পারবো না। সে মানুষটি নেই, সে মানুষটি মারা গেছে, কিন্তু এই যে কমিটমেন্ট, আমি কথা দিয়েছি যে আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই। সে বীর জারাতে এসে যখন বীর এবং জারা, বীর একজন ইন্ডিয়ান আর্মির পাইলট এবং যারা একজন পাকিস্তানের মেয়ে, দুজন দুজনকে ভালোবেসেছে। ইন্ডিয়া পাকিস্তান, হিন্দু মুসলমান, ভালোবাসা হওয়ার জায়গা নেই। একজন খুঁজতে খুঁজতে পাকিস্তানে এসেছেন, আর একজন খুঁজতে খুঁজতে ভারতে চলে গেছেন। শাহরুখ খান বীর যিনি, তিনি পাকিস্তানের জেলের মধ্যে রয়েছেন বছরের পর বছর ধরে মিথ্যে মামলায়, আর যারা তার ভালোবাসাকে খুঁজতে চেয়ে পাঞ্জাবে চলে এসছে, বছরের পর বছর অপেক্ষা করছে। এই যে দুজনেই দুজনকে তারা কমিট করেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসবো, কোথাও যেন কল্পনা দত্ত ফুটুদা এবং আমাদের বীর যারা মিলে গেলেন। তাদের দুজনের কাছেই ভালোবাসার প্রাথমিক মানে শুধু আর্টিস্ট গ্যালারি রইল না, আজীবন সারা জীবন প্রতিজ্ঞাবদ্ধ থেকে যাওয়া হয়ে গেল। যে প্রতিজ্ঞার কাছে বর্ডার চুরমার হয়ে যায়, যে প্রতিজ্ঞাবদ্ধের কাছে মৃত্যু চুরমার হয়ে যায়, তাদের প্রতীক্ষায় জল করে থাকে এক অজেয় আশা, যে আশা ভাঙে না, যে আশা মরে না, যে আশাকে কেউ কখনো শহীদ করতে পারে না। আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা আমাদের ভালোবাসায় যেন সেই আশার চাষ করতে পারি। দ্বিতীয় যে কথা বলে শেষ করবো, মানে এটা সেকেন্ড লাস্টের পর আর একটা কথা বলবো, তা হলো আমরা ওই জুলিয়াস ফুচিক নিয়ে কথাবার্তা বলছিলাম, সোভিয়েত রাশিয়া ওই সময় একটা লেখা ছিল। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি তো ওদের মতো অতগুলো ভালো কবিতা বলতে পারবো না, কিন্তু একটা লেখা যেটা ফুচিককে যখন আমরা দেখছি, নিকোলাই অস্ট্রোভস্কির কথা বলছি, সেই কনটেক্সটে বোধহয় এই কথাগুলো একটু উজ্জ্বল হয়ে ওঠে। আমি সেটা আপনাদের সামনে পড়ব। পাভেলের জন্য। নদীর পাড়ে হাওয়া মিল, তোমার ফেরার কথা ছিল শহর থেকে তাড়াতাড়ি। আমি সারা দুপুর সার্গেইদের বাগানে অপেক্ষা করেছি। আপেল পাতায় রোদ্দুর পড়ে কেমন নকশা হয় তুমি জানো পাবে? আমার লাল স্কার্ফে এখনো তোমার গন্ধ লাগা, নতুন ঘরে আমাদের বাড়ি হবে পাবে। শরৎ শেষের পাতা ঝরায় আমরা উঠোনে বসবো, তোমার গায়ে তখন আঙুর পাতার সবুজ। অনেকক্ষণ পাশে বসলে মাথা ঝিমঝিম করে। আমি আমার বাড়ন্ত পেটে তোমার হাত নিয়ে বলবো বসন্ত আসছে, তুমি তৈরি তো? তুমি তখন কি বলবে পাবে? আনন্দে ছুটে যাবে তোমার মায়ের কবরে, মাকে জানান দেবে আসন্ন প্রাণের, নাকি বিহ্বল হবে চোখের পাতায় বরফ কোনার মতো হিরে মানিক? তুমি কাঁদতে পারো না কেন পাবে? ওই দেখো, কথায় কথায় সূর্য এখন ওলগাদের বাড়ি বেরিয়ে গেছে, এবার আস্তে আস্তে তারা খসবে আকাশে। অথচ তুমি এলে না। 4 মাস 23 দিন 12 ঘন্টা। কারখানা যাওয়ার আগে আমায় কথা দিয়েছিলে ফিরবে। গ্রামের পার্টিজানদের সাথে বড় রাস্তায় মিলিয়ে যাওয়ার আগে হাত মেরেছিলে তুমি, 2 হাতে চুমো ছুঁড়ে দিয়েছিলে। কি লজ্জা, কি লজ্জা আমার! তুমি খুব অসভ্য পাবে। ফিরো, তোমার শাস্তি হবে। ফিরলেই তোমার শাস্তি হবে। কিন্তু তুমি বড় দেরি করে ফেলছো পাবে। 4 মাস 23 দিন 12 ঘন্টা 2 মিনিট। তোমার মিছিল শেষ হয়নি এখনো। সার্গের মা আগে কাঁদতো খুব, ফেরার অপেক্ষা করতো আমার মতোই। আপেল বাগান, হাওয়া মিল এই অপেক্ষার সাক্ষী। এখন আর ওর মা কাঁদে না জানো। আমি একদিনও কাঁদিনি পাবে। আমি জানি তুমি মিথ্যে বলো না,
আমায় তো কখনোই না। তুমি আসবে, তুমি আসবে তো পাবে। ওই যে কথা দেওয়ার, আমরা যারা অনেকে লাল ঝান্ডার রাজনীতি করি, আমাদের কাছে ওই কথা দিয়ে কথা রাখার তার গুরুত্ব বোধহয় সবচেয়ে বেশি, তার চেয়ে ভারী, তার চেয়ে বড় প্রেমের আর বোধহয় কোনো নিদর্শন হয় না। এখন যে কথা বলে শেষ করার, উদম সিং বলে একজন বিপ্লবী ছিলেন, তার একটা সিনেমা বেরিয়েছে, আমার মনে হয় অনেকে দেখেছে। সেই সিনেমায় একটা সিন ছিল, উদম সিং একটি মেয়েকে ভালোবাসতেন, মেয়েটি কথা বলতে পারেন না, কানে শুনতে পারেন না, তাদের দুজনের যে ভোকাবুলারি তাতে খুব মিল ছিল না, কিন্তু দুজনেই জানতেন দুজন দুজনের সবচেয়ে ভালো বন্ধু, দুজন দুজনের সঙ্গী। জালিয়ানওয়ালাবাগের ঘটনা হয়েছে, সেই মেয়েটি উদামের চাইতে বেশি বিপ্লবী, মনের মধ্যে তার রাগ বেশি, জেদ বেশি। সে বলেছে উদামকে, তুমি চলো আমাদের সাথে মিছিলে। উদাম যায়নি, বলেছে এইসব মিটিং মিছিলে আমাদের গিয়ে কাজ নেই, যেরকম আমাদের অনেক সময় মনে হতো। কিন্তু মেয়েটির মনে হয়েছিল এমন সময় দাঁড়িয়ে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই জরুরি, সে ওই মিটিং এ গেছে। কিছুক্ষণ পর যখন হোস্টেলে খবর এসছে, উদম জানতে পেরেছে ওই মেয়েটি আর ফেরেনি, সে ওই মেয়েটিকে খুঁজতে গেছে, আর অন্য কিছু নিয়ে তার খুব মাথা ব্যথা নেই। উদম সিং গেছেন ওই বড় গ্রাউন্ডের মধ্যে, পাইল হওয়া সমস্ত লাশের স্তূপ, তিনি যাচ্ছেন এক একটা লাশকে ঘুরিয়ে শুধু মেয়েটাকে খোঁজার চেষ্টা করছে। উদম সিং এর ওই সিনেমাতেই ওই বর্ণনা রয়েছে যে হরবার मैं जब उसे ढूंढने जा रहा था, আমি প্রতিবার যখন ওকে খুঁজতে যাচ্ছি, প্রতিবার আমি নতুন কাউকে পাচ্ছি না, যার মধ্যে এখনো একটু হয়তো প্রাণ আছে, কারোর হাত ভেঙেছে, কারোর বুকে গুলি লেগেছে, তবু মনের মধ্যে শরীরের মধ্যে এতটুকু প্রাণ রয়েছে। আমি প্রতিবার তাদের পাঁজা পোলা করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, যেখানে চিকিৎসা হচ্ছিল সেখানে নিয়ে যাচ্ছিলাম। এমন করে রাত থেকে দিন হয়ে গেল, ভোর থেকে দুপুর হয়ে গেল, আমি পুরো মাঠ খুঁজে পেলাম, কিন্তু কোথাও আমার যে মেয়েটি, যে আমার বান্ধবী ছিল, তাকে খুঁজে পেলাম না। এবং একদম শেষে উদম এটা বলেন, जिससे पहले वही मेरा बस अपना था, वही एक आदमी था जिसको मैं अपना मानता था, आज के बाद से ये सारे लोग मेरे अपने हो गए। আগে ভালোবাসা বলতে ওই একটি মেয়েকে বুঝতো। জালিয়ানওয়ালাবাগের এই ঘটনা এবং ওই মেয়েটির মৃত্যু আসলে হাজার হাজার সাধারণ মানুষ, ভারতের সাধারণ মানুষ, নিপীড়িত নিঃশেষিত কিন্তু বিপ্লবী সাধারণ মানুষ কোথাও না কোথাও যেন তার আপন হয়ে গেল। আসলে আমরা প্রেম, পলিটিক্স এবং কবিতার মধ্যে দিয়ে এই যে বস আপনা বলকে हम जिसको समझते थे, সে একজন প্রিয় মানুষের সঙ্গে সঙ্গে আরো এমন হাজার হাজার প্রিয় মানুষকে নিজের বা আপন করে নেওয়ার প্রক্রিয়াতে রয়েছে, লড়াইতে রয়েছে। এবং যে দুটো লাইন বলে আমি শেষ করব, আমি যখন আশুতোষ কলেজের ছাত্রী ছিলাম, আমাদের একটা হাতে লেখা ওই ফ্রেশার্স ওয়েলকাম দেওয়া হয়েছিল, তার শেষ দুটো লাইন আমি একবারই পড়েছিলাম, তারপর থেকে আমার আর কখনো পড়াও হয়নি, কিন্তু ওই লাইন দুটো যে কোনো কারণে হোক মাথায় রয়ে গেছে। আমার প্রতিটা দিন শপথে রঙিন, আমার প্রতিটা রাত গরম ভাত সার্বজনীন, আমার প্রতিটা প্রেম হোঁচট খেয়ে যেদি, আমার প্রতিটা উঠোন উদ্ধত শহীদ বেদি। আমাদের জন্য প্রেম, আমাদের জন্য পলিটিক্স এবং আমাদের জন্য কবিতা, এই সবটাই আসলে জীবনের জয়গান, মানুষের জয়গান, মানুষকে একসাথে ভালো রাখার কথা বলে। আমরা যেন আগামী দিনে রাহুল যেভাবে চেষ্টা করেছে, এবং এটা তো ঘটনা, কে কবি হতে পারে এ নিয়ে আমাদের মাথার মধ্যেও তো নানা ধরনের বায়াস কাজ করে। কবি হওয়া তো সবার কাজ নয়, কেউ কেউ কবি হন, কেউ কেউ শুধুমাত্র ফেসবুকের টু লাইনার বা বন্ধু বান্ধবদের ভালো লাইন সাপ্লাই আর ওইটুকুতেই সীমাবদ্ধ থাকেন। আমরা যেন আগামী দিনে যে কেউ কবি হওয়ার সাহস পাই, যে কেউ আমরা যা যা লিখতে পারি, যা যা ভাবতে পারি, যা যা বলতে পারি, আমার সামাজিক অর্থনৈতিক অবস্থান সেই সমস্তটাকে তুচ্ছ করে আমরা যেন আমাদের মতো করে ভালো মানুষ, বড় মানুষ এবং একজন ভালো বামপন্থী কর্মী হয়ে উঠতে পারি, এটুকু আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। শুক্রিয়া, আঙ্কেল।